দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা আমরা গ্রহণ করলে আমরা আমাদের গরম লাগে, আর যা বর্জন করলে আমাদের ঠান্ডা লাগে। অর্থাৎ এই গ্রহণ বর্জন প্রক্রিয়াটা কখন হয়, কীভাবে হয়। দেখো, তুমি যদি এরকম উনুনের কাছে তুমি এখানে বসে থাকো, তাহলে সেখান থেকে তুমি তাপ পাও, গরম লাগে, তাপ গ্রহণ করছো, গ্রহণ করলে তোমার গরম লাগে। আবার যখন সূর্য ওঠে, যখন তুমি রোদে দিয়ে দাঁড়াও, সেখানেও তুমি তাপ গ্রহণ করছো, তার জন্য গরম লাগছে। আবার যদি উনুনে আমরা জল গরম করে থাকি, তখন উনুনের যে আগুনের শিখাটা এখানে তো সরাসরি লাগছে, এখানে তো লাগছে না, কিন্তু এই জলটা নিশ্চয়ই গ্রহণ করছে, তাপ গ্রহণ করছে, তার ফলে পুরো জলটা গরম হচ্ছে। আবার তুমি একটা উষ্ণ বস্তু আছে, একটা গরম ফুটন্ত কেটলিতে তুমি হাত দিয়ে দিলে, হাত দিয়ে দিলে কী হবে, তোমার গরম লাগবে, এরকম করে ছিটকে চলে আসবে, মানে এখান থেকেও তুমি তাপ গ্রহণ করছো। এই যে তাপ গ্রহণ হচ্ছে, কে তাপ গ্রহণ করছে না, কম উষ্ণতা যার, সে তাপ গ্রহণ করছে। কে তাপ বর্জন করছে, বেশি উষ্ণতা যার। এখানে বেশি উষ্ণতা আর এখানে কম উষ্ণতা, এখানে বেশি উষ্ণতা, এখানে কম উষ্ণতা, এখানে বেশি উষ্ণতা, এখানে যে হাত দিয়েছিল তার কম উষ্ণতা। বেশি উষ্ণতার থেকে কম উষ্ণতার দিকে তাপ যায়, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপ যায়, বেশি থেকে কম উষ্ণতার দিকে কিন্তু তাপ যাচ্ছে। এই যে তাপ যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন। এই তাপের সঞ্চালন মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই প্রক্রিয়াটা তিনভাবে হয়। একটা হলো পরিবহন, আর একটা হলো পরিচলন, তৃতীয়টা হলো বিকিরণ। কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। এই তিন প্রকারের মধ্যে এইটা ছাড়া, এই যে দুটো আমি বলছি, এইটার জন্য কোনো মাধ্যম লাগে না, মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যমের প্রয়োজন ছাড়াই বিকিরণ প্রক্রিয়া ঘটে। আর পরিচলন প্রক্রিয়া, এখানে মাধ্যম থাকে, মাধ্যমের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে। দেখো, এরকম একটা পাত্রে জল নিয়ে আমি কী করলাম, পাত্রটাকে উনুনের উপর বসিয়ে দিলাম। সেখানে কী হবে, এইখানে তাপটা পাচ্ছে, কাছাকাছি যে জলের অণুগুলো তারা তাপ পাচ্ছে। এই অণুগুলো তাপ পেলে কী হয়, একটু প্রসারিত হয়ে যাচ্ছে, তখন এদের ঘনত্ব, তাপীয় প্রসারণ তোমরা পড়েছো, ঘনত্ব কমে যাচ্ছে। উপরে কম, অণুগুলোর আয়তন কম, তাদের ঘনত্ব বেশি, এরা চলে আসছে, এরা উপরের দিকে উঠে আসছে, এরকম করে যাচ্ছে আসছে। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের সাহায্যে এখানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আর সূর্য থেকে যখন তাপ আসছে, সূর্য থেকে পৃথিবীতে আমরা আছি, সেখানে তাপ আসছে কীরকম না, এখানে শূন্য মাধ্যম, সূর্য আর পৃথিবীর মধ্যে অধিকাংশ স্থান শূন্য, শূন্য মাধ্যমের মধ্য দিয়েও তাপ চলে আসছে।
এই রকম পদ্ধতিতে যে তাপ যাওয়া, এখানে তাপ এক প্রকার তরঙ্গ হিসাবে আসছে। তোমরা ইনফ্রারেড ওয়েভ, অবলোহিত তরঙ্গ এর কথা শুনেছ আগের চ্যাপ্টারে। সেখানে আমরা বলেছি আলোক তরঙ্গ বা অন্যান্য তরঙ্গ, তারা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখানে এই যে তাপটা আসছে, এটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে আসছে, মাধ্যমের সাহায্য ছাড়াই আসছে। বিকিরণ, সেখানেও আমরা দেখছি তাপ যাচ্ছে। পরিচলন, সেখানেও আমরা দেখছি তাপ যাচ্ছে। বিকিরণে মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, মাধ্যম থাকলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বায়ুর মাধ্যমেও বিকিরণ হয়, অন্যান্য মাধ্যমের মধ্য দিয়েও বিকিরণ হয়, কিন্তু মাধ্যমের প্রয়োজন ছাড়া। আর পরিচলনের ক্ষেত্রে কি হয়, মাধ্যমের কণাগুলি নিজেরাই স্থান পরিবর্তন, এ তাপ নিয়ে চলে গেল, সে তাপ নিতে চলে এলো, আবার এখান থেকে এ তাপ নিতে চলে এলো, এরকম করে যাচ্ছে আসছে। এই পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে বলে এরা ধীরে ধীরে সকলেই উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়া মানে কি, তাপ গ্রহণ করছে। তাহলে উষ্ণ একটা বস্তু থেকে তাপ গ্রহণ করছে, এখানে পরিচলন পদ্ধতিতে, এখানে বিকিরণ পদ্ধতিতে। এবারে আমরা আসবো পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে তাপ কীভাবে গ্রহণ করে, তা যখন সরাসরি একটা বস্তু সরাসরি কোনো উষ্ণ বস্তুর সঙ্গে সংযুক্ত থাকে, তারা এখানে একটা উষ্ণ বস্তু দিয়ে আমি এক প্রান্ত, একটা লোহার রডের এক প্রান্ত উত্তপ্ত করলে দেখা যাবে তাপটা এদিক থেকে এদিকে ধীরে ধীরে আসছে। তাপটা এইভাবে আসা কি, অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে আসছে, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। এই রকম পদ্ধতিতে তাপ পরিবহন, তাপ সঞ্চালনকে আমরা বলছি তাপের পরিবহন। তাহলে তাপ সঞ্চালনের তিনটি ভাগের মধ্যে এই পরিবহনটা হলো এইরকম। দেখো, একটা কনসেপ্ট আমাদের এখানে ভুল থেকে যায় যে তাপ পরিবহন কোন মাধ্যম করে। এখানে দেখো, পরিচালন যে প্রক্রিয়াটা, এটা গ্যাসীয় বা তরল মাধ্যমে হয়। আমরা জেনেছি যে গ্যাস যখন বায়ুর স্রোত সৃষ্টি হয়, বায়ু যখন সরাসরি সূর্য থেকে যে তাপ আসছে, যে বিকীর্ণ তাপ আসছে, সেটা সরাসরি বায়ুকে উত্তপ্ত করতে পারে না। কি করে না, তাপটা এসে প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যে গ্যাসের অণুগুলো আছে সেগুলোর আয়তন প্রসারণ ঘটে, তার ফলে তার ঘনত্ব কমে এরকম চলে যায়। এবারে অন্য অণুগুলো নেমে আসে, এখানে পরিচালন স্রোত সৃষ্টি হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রেও হয় আর তরলের ক্ষেত্রেও হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এবং তরল পদার্থের ক্ষেত্রে পরিচালনটা হয়। আর বিকিরণের ক্ষেত্রে তো মাধ্যমই নেই। পরিবহনের ক্ষেত্রে মনে হতে পারে যে শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে হয়, না, তরল ও গ্যাসের ক্ষেত্রেও হয়। তরল আর গ্যাসের ক্ষেত্রেও, তরল ও গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রেও কিন্তু এই পরিবহন প্রক্রিয়াতে তাপ সঞ্চালিত হয়। এক্সপ্লেন করবে কি করে না, দেখো, পরিবহন প্রক্রিয়ায় যে তাপ সঞ্চালিত হয়, কঠিনের ক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারি। একটা উনুনে তুমি একটা লোহার রড দিয়ে দাও একটা উনুনের মধ্যে, সেখানে তাপমাত্রা প্রচুর, তুমি কিছুক্ষণ ধরে থাকার পর দেখবে এইখানটায় উত্তপ্ত হয়ে গেছে। তুমি নিজে হাতে ধরে রাখলেই বুঝতে পারো। স্বাভাবিকভাবে তুমি এটা নিয়ে প্রশ্ন করবে না। প্রশ্নটা তোমার কোথায় হবে না, তরল আর গ্যাসের ক্ষেত্রেও পরিবহন ঘটে কিভাবে না, তুমি যদি এরকম এখানে একটা তরল রাখো, এখানে যদি তুমি উত্তপ্ত করো, উষ্ণতা দাও, তাহলে এই যে পাত্রে তুমি তরলটা রেখেছো, সেই পাত্রের মেটেরিয়াল কিন্তু এদিক থেকে এদিকে পরিবহন পদ্ধতিতে তাপ নিয়ে আসবে। সেটা যদি হিসেব করা যায় যে সেটার থেকেও এখানে বেশি তাপ আসছে, কী করে আসছে না, এই যে তরল মাধ্যমটা আছে মাঝখানে, এই তরল মাধ্যমটার মধ্য দিয়ে কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ আসে। সেটার পরিমাণ কম বলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না, পরীক্ষার দ্বারা বুঝতে হয়। গ্যাসের ক্ষেত্রেও তাই। ধরো এইরকম একটা পাত্রে গ্যাস রয়েছে, এখানে আমি একটা উষ্ণ বস্তু এখানে রেখেছি, তাহলে কী হবে,
এখান থেকে বিকিরণ পদ্ধতিতেও আসবে, পরিচলন পদ্ধতিও আসতে পারে, কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ এদিক থেকে এদিকে আসবে। কীভাবে না, এখানে যে পাত্রটা রাখা হয়েছে সেই পাত্রটা কঠিন, সেই কঠিনের সাহায্যে এই পাত্রটা সব জায়গায় পাত্রটা আছে, চারদিক থেকে পাত্রর দেওয়াল আছে, সেই দেওয়ালের ভেতর দিয়ে আস্তে আস্তে পরিবহন পদ্ধতিতে তাপ আসবে। সে তো আসবে, তার সঙ্গেও এই গ্যাসের মধ্য দিয়েও কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ আসে। তোমাদের যদি এমসিকিউতে আসে যে পরিবহন পদ্ধতি কঠিন মাধ্যমে ঘটে না তরল গ্যাসের মাধ্যমে ঘটে না কঠিন তরল গ্যাসের সব মাধ্যমের মধ্যে ঘটে, তখন তোমাদের কোন অপশানটা লিখতে হবে না কঠিন তরল ও গ্যাস সবার ক্ষেত্রেই এই পরিবহন পদ্ধতিটি প্রযোজ্য। তাপের এই 3 রকম সঞ্চালনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি না এটার মাধ্যম লাগে না, এটা গ্যাসীয় তরল মাধ্যমে ঘটে, এটা কঠিন তরল ও গ্যাসের মাধ্যমে সবার ক্ষেত্রে ঘটে। এছাড়াও আর কি পার্থক্য রয়েছে যে মূলত আমরা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এই পরিবহনটা আমরা দেখতে পাই, এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ পরিবাহিত হয়, আর তরল আর গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে যায়, এটা হচ্ছে তরল আর গ্যাসীয়, আর সাধারণত এটা কঠিন হয়, তার সঙ্গে তো আছে জানলে। এখন এই যে তাপ সঞ্চালনের যে 3টে পদ্ধতিকে যদি কম্পেয়ার করা যায়, এই পদ্ধতিতে তাপ সবচেয়ে দ্রুত যায়। কীরকমভাবে বুঝবে যে সূর্য দেখো, সূর্য কত কোটি কিলোমিটার দূরে রয়েছে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, সেখান থেকে তাপ দেখবে কয়েক মুহূর্তের মধ্যে চলে আসছে, তাহলে সেটা বিকিরণ পদ্ধতিতে আসছে, এই জন্য সেই যে তাপ সঞ্চালন অনেক দ্রুত হচ্ছে। পরিচলন পদ্ধতিতেও তাপের যে তাপ যে সঞ্চালিত হচ্ছে সেটা এর থেকে অনেক কম হলেও কী হবে, এর থেকে একটুখানি বেশি দ্রুত তাপ সঞ্চালন ঘটে। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনটা কিন্তু ধীরে ধীরে ঘটে। এই বিষয়গুলো তোমরা জানবে তাপের সঞ্চালন। কিন্তু আজকের আমাদের যে অধ্যায় আমরা পড়তে যাচ্ছি তাপের পরিবহন। যখন আমরা পরিবহনের কথা বলবো তখন বিভিন্ন বস্তুর কিন্তু মধ্য দিয়ে তাপ যাওয়ার কথা আমরা তুলনা করব। এরকম একটা বস্তু আছে এ, এটা হলো বি, এটা সি। এর এই প্রান্তের উষ্ণতা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, এই প্রান্তের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকের দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য রয়েছে। আর আমরা জানি কি তাপ কোন দিক থেকে কোন দিকে সঞ্চারিত হয়, উচ্চ তাপমাত্রা অংশ থেকে নিম্ন তাপমাত্রার অংশে সঞ্চারিত হয়। এখানে আমরা সঞ্চালন আর বলে লাভ নেই, আমাদের এখানে পরিবহনে আমরা ঢুকে গেছি। তাহলে তাপ পরিবাহিত হয় উচ্চ অংশ থেকে নিম্ন অংশের দিকে, তাপ পরিবাহিত হয় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা থেকে, প্রত্যেক ক্ষেত্রে তাপ এদিক থেকে এদিকে যাবে। এই যে তাপ পরিবাহিত হচ্ছে এখানে কোনটার মধ্য দিয়ে, এই 3টে এ বি ও সি 3টে আলাদা আলাদা পদার্থ আছে, কোনটার মধ্য দিয়ে বেশি যাবে, বেশি হারে যাবে, আর কোনটার মধ্য দিয়ে কম হারেই যাবে, সেটার উপর ভিত্তি করে এই যে পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। সুপরিবাহী, কুপরিবাহী আর হচ্ছে অপরিবাহী। সুপরিবাহী কোনগুলো? সাধারণত যে সমস্ত ধাতু, ধরো রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলো নিয়ে আমরা কাজ করি। এই ধাতুগুলো সব সুপরিবাহী, তাপের ক্ষেত্রেও যেমন সুপরিবাহী, আবার তড়িতের ক্ষেত্রেও এরা সুপরিবাহী। অর্থাৎ এদের মধ্যে দিয়ে তাপ যেমন ভালোভাবে যায়, তড়িৎও তেমনি ভালোভাবে যায়। রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম। এছাড়াও
এগুলো হলো সব ধাতু। একটা অধাতু আছে, তার মধ্য দিয়ে কিন্তু তাপ খুব ভালোভাবে পরিবাহিত হয়। ইভেন এই ধাতুগুলোর থেকেও বেশি, এই জন্য একে উপরে লিখব, হীরক বা হিরে বা ডায়মন্ড। হীরক এটা অধাতু, কিন্তু তাপ পরিবহন খুব ভালো হয়, এটা একটা সুপরিবাহী। হীরক হলো একটা সুপরিবাহী, এবং রূপার থেকেও হীরকের তাপ পরিবহন ক্ষমতা অনেকখানি বেশি। এছাড়াও একটা অধাতু আছে, অধাতু বলা ঠিক ভুল, যে অভ্র। অভ্রের মধ্যে কি থাকে, অনেক রকম পদার্থ থাকে। অভ্র হলো একটি পদার্থ, যেই পদার্থের হচ্ছে তাপ পরিবহন ক্ষমতা বেশি। তবে ইন্টারেস্টিং এটাই যে এই যে ধাতুগুলো সবাই তাপেরও সুপরিবাহী, আবার তড়িতেরও সুপরিবাহী, কিন্তু এটা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। মনে রাখবে যে অভ্র হলো এমন একটা পদার্থ, সেটা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। হীরকের ক্ষেত্রেও তাই, তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। কুপরিবাহী পদার্থ কোনগুলো? যেগুলোর মধ্য দিয়ে তাপ যায় কিন্তু অত ভালোভাবে যেতে পারে না, যেমন কাঠ, কাঁচ, কাগজ, তুলো, এই সমস্ত পদার্থ, এদের মধ্য দিয়ে তাপ ভালোভাবে পরিবাহিত হতে পারে না, এদেরকে এই কারণে কুপরিবাহী পদার্থ বলা হয়। আর অপরিবাহী অর্থাৎ যেখানে হচ্ছে শূন্য স্থান রয়েছে, শূন্য স্থানের মধ্যে দিয়ে কি তাপ যায়? হ্যাঁ যায়। কিভাবে যায়? বিকিরণ পদ্ধতিতে যায়, কিন্তু এখানে আমি পরিবহন দিয়ে বুঝছি, পরিবাহী বলছি, অপরিবাহী। শূন্য স্থানের মধ্য দিয়ে কিন্তু তাপ পরিবহন পদ্ধতিতে যাবে না, এই জন্য অপরিবাহী বলতে একটা শূন্য স্থানকে বুঝি। তাহলে অপরিবাহী মানে সেখান থেকে পরিবহন পদ্ধতিতে কোনো তাপ যাবে না, তার মানে এই নয় যে তাপ যাবে না। হ্যাঁ, বিকিরণ পদ্ধতিতে তাপ যাবে, কিন্তু পরিবহন পদ্ধতিতে কোনো তাপ যাবে না। এবারে এই সুপরিবাহীগুলোর মধ্যে আমরা তুলনা করব। দেখো, 3 রকম আমি দণ্ড নিয়েছি। ধরা যাক এটা রূপা, এটা তামা, আর এটা লোহ। এই 3 রকম দণ্ড নিয়েছি। প্রত্যেকটা দণ্ড সমান মোটা, প্রত্যেকটা দণ্ড সমান মোটা, প্রত্যেকটা দণ্ড সমান মোটা। মানে এই দণ্ড মানে কি কীরকম হয়? এইরকম দণ্ড হয়। এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হলে তাদেরকে বলবো সমান মোটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে সেটাকে সরু বলবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে তাকে মোটা বলবো। তাহলে সমান এরা সরু বা সমান মোটা, এবং এদের দৈর্ঘ্য সকলের এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইংরেজিতে এরিয়া অফ ক্রস সেকশন, এই জন্য এ লিখব। আর এদের দৈর্ঘ্য এল, প্রত্যেকটার দৈর্ঘ্য এল, প্রত্যেকটার দৈর্ঘ্য এল। এরকম ক্ষেত্রে আমরা দেখব যে এর মধ্য দিয়ে যে হারে তাপ যাচ্ছে, এর মধ্য দিয়ে সেই হারে তাপ যাচ্ছে না, এই মধ্য দিয়ে সেই হারে তাপ যাচ্ছে না। অর্থাৎ এরা প্রত্যেকে সুপরিবাহী, কিন্তু আবার এদের পরিবহন ক্ষমতা আলাদা আলাদা। সেই পরিবহন ক্ষমতা কার কীরকম সঠিকভাবে যদি আমরা হিসেব করতে চাই, আমাদেরকে কি করতে হবে? এদের পরিবহন ক্ষমতার তুলনা করতে হবে। বহু বছর আগে একজন বিজ্ঞানী ইনজেন হক ইনজেন হজ তিনি একটা পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন না, এইরকম একটা ব্লক নিয়েছিলেন, সেই ব্লকটা সাইডে তিনি 6টা ফুটো করেছিলেন। এই ব্লকের ভেতরে তরল রাখা যায়। এখন
এখানে তিনি কি করলেন, 6টা বিভিন্ন ধাতুর দণ্ড নিলেন। এরকম করে 6টা বিভিন্ন ধাতুর দণ্ড নিলেন, 6টা বিভিন্ন ধাতুর দণ্ড নিলেন। এবারে প্রত্যেকটা ধাতুকে তিনি এর মধ্য দিয়ে ঢুকিয়ে দিলেন। কিছুটা বেরিয়ে থাকলো, কিছুটা ঢুকে থাকলো, ওই পাশে কিছুটা থাকলো, এই পাশে কিছুটা থাকলো। এবার এই বেরিয়ে থাকা অংশে তিনি কি করলেন, মোমের পলে দিয়ে দিলেন, পুরোটা মোমের আস্তরণ দিয়ে দিলেন, মোমের আস্তরণ দিয়ে দিলেন, এরকম করে পুরোটা মোমের আস্তরণ দিয়ে দিলেন। এখন তিনি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলেন। তাহলে এই ফুটন্ত গরম জলটা এর বাকি অংশের সেখানে লেগে গেল। 100°C উষ্ণতায় জল তিনি দিয়ে দিলেন। দিলে কি হবে, আমরা জানি এটা উষ্ণ অংশ থেকে এই শীতল অংশ অর্থাৎ সবগুলো দণ্ড এখান থেকে তাপ গ্রহণ করবে। আর তাপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি করবে, সে তার আবার নিচে, এখানে ধরো এই অংশটা ধরো এর ভিতরে আছে, এইখানটা 100°C। এ প্রথমে নিজে তাপটা নেবে, নিয়ে পরের অংশে তাপ ছেড়ে দেবে। এই অংশ আবার তাপ নিয়ে পরের অংশে তাপ ছেড়ে দেবে, এই অংশ তাপ নিয়ে পরের অংশে তাপ ছেড়ে দেবে। এইরকম করে তাপটা পরিবাহিত হবে। তাহলে এই দণ্ডগুলোর প্রত্যেকটার মধ্য দিয়ে তাপ পরিবহন ঘটবে, প্রত্যেকটার মধ্য দিয়ে তাপ পরিবহন ঘটবে। এর ফলে দেখা যাবে এখানে যে মোমগুলো আছে সেই মোমগুলো গলে যাচ্ছে। কিছু সময় পরে দেখা যাবে সবগুলোর মোম সমান গলেনি। যারা যাক এইটার এতটা পর্যন্ত মোম গলেছে, এইটার ধরো এতটা পর্যন্ত মোম গলেছে, এইটার এতটা পর্যন্ত মোম গলেছে, এটার এতটা পর্যন্ত মোম গলেছে, আর এটার এতটা পর্যন্ত মোম গলেছে। যার বেশি মোম গলেছে তার পরিবহন ক্ষমতা নিশ্চয়ই বেশি। তাপ গেছে বলে মোমটা গলতে পেরেছে। মোম গলার জন্য তো একটা টেম্পারেচার লাগে। একটা তাপ সে না গ্রহণ করলে তার টেম্পারেচারটা বাড়বে কি করে, তার উষ্ণতা বাড়বে কি করে, বাড়বে না। তাহলে একটা বেশি গলেছে অর্থাৎ এর পরিবাহিতা সবচাইতে বেশি, এর পরিবাহিতা একটু কম, এর পরিবাহিতা তার থেকে কম, এরটা তার থেকে কম, এটা তার থেকেও কম। এইভাবে হাইজেনবার্গ পরীক্ষা করেছিলেন এবং তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন যে এখানে তাপ পরিবহন যেটা ঘটছে সেই তাপ পরিবহনটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। পরবর্তীকালে তাপ পরিবহনের সূত্র আবিষ্কৃত হয়। এরকম একটা দণ্ড আমরা নিলাম। এই দণ্ডটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দণ্ডটা যদি চোঙের আকৃতির হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা, এইটা। এইটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়, πr², প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই দণ্ডটার দৈর্ঘ্য l। অথবা আমি যদি এরকম নিই, একটা এইরকম একটা পাত নিই, এই পাতের ক্ষেত্রফল আর এই প্রস্থচ্ছেদের বলার দরকার নেই। প্রস্থচ্ছেদের পাত মানে কি, পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল। এইটার ক্ষেত্রফল যদি এ হয় আর এইটা হলো এই দিকের পৃষ্ঠ আর ওই দিকের পৃষ্ঠের মধ্যে যে ব্যবধান, এইটা যদি এল হয় তাহলেও আমরা এই পাত্রার মধ্য দিয়ে তাপের পরিবহন দেখব। সেক্ষেত্রে আমার এই দিকের পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 হয় আর এই দিকের পৃষ্ঠের উষ্ণতা যদি θ2 হয়, এখানে এই প্রান্তের, এখানে বললে প্রান্ত বলবো, এখানে পৃষ্ঠ বলবো, এই প্রান্তের উষ্ণতা যদি θ1 হয়, এই প্রান্তের উষ্ণতা যদি θ2 হয়, তাহলে এদিক থেকে এদিকে তাপের পরিবহন ঘটবে। এই প্রান্ত থেকে ওই প্রান্তে তাপের পরিবহন ঘটবে। এই তাপের পরিবহন ডিপেন্ড করবে কোন কোন বিষয়ের উপর। 1 নম্বর হলো এই উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে, অর্থাৎ আমি যদি ধরি টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলো,
কিউ সময়ে টি পরিমাণ তাপ পরিবাহিত হলো। তাহলে তাপ পরিবহনের হার কত হবে? প্রতি সেকেন্ডে টি সময়ে কিউ পরিমাণ তাপ যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত তাপ যায়? কিউ বাই টি। তাপ পরিবহনের হার, কি হারে তাপ পরিবাহিত হচ্ছে সেটা ডিপেন্ড করবে কোন কোন বিষয়ের উপর না, এই দুটো টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে, এটা যত উচ্চ হবে একটা যত নিম্ন হবে, অর্থাৎ এদের মধ্যে গ্যাপ যত বেশি হবে, ডিফারেন্স যত বেশি হবে, সেটা এই তাপ পরিবহনের হারের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে কিউ বাই টি তাপ পরিবহনের হার উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এরপরে এই দূরত্বটা যত বেশি হবে, অর্থাৎ এখানে দণ্ডের দৈর্ঘ্য, দুই প্রান্তের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা যত বেশি হবে এখানে তাপ আসতে তত সময় লেগে যাবে। দেখো তাপ পরিবহন কীরকম হয়, এই তাপ নিল পরের অংশে তাপ দিল, এই তাপ নিয়ে পরের অংশে তাপ নিল, তাহলে এই দূরত্বটা যত বেশি হবে তত তো তাপ আসতে সময় লেগে যাবে। অর্থাৎ তাপ পরিবহনের হার এই দূরত্বের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে আমরা কি লিখি? 1/L। এই ছাড়া এখানে এইটা যদি বেশি হয়, অর্থাৎ এটা যদি মোটা হয়, তাহলে কিন্তু বেশি তাপ যেতে পারবে, এদিক দিয়ে বেশি হারে তাপ যেতে পারবে, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে। তাপ পরিবহনের হার, এই ধাতুটা, একটা ধাতু আমি নিয়েছি, এই ধাতুটার মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করলো? হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপর, θ1 - θ2। পরিবাহী যে দণ্ডটার মধ্য দিয়ে তাপ যাচ্ছে তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক এবং পরিবাহী দণ্ডটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক হলো। এবারে যৌগিক ভেদের নিয়ম ক্লাস 10-এ রয়েছে, তোমরা হয়তো শিখে গেছো বা শিখবে। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এটাকে একবারে লেখা যায় কিউ বাই টি সমানুপাতিক θ1 - θ2, উপরে থাকবে এ বাই এল। এই সমানুপাতিক চিহ্নটা তুলতে হলে এখানে একটা কে কনস্ট্যান্ট, একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হবে। তাহলে সূত্রটা দাঁড়ালো তাপ পরিবহনের হার সমান কে ইন্টু এ ইন্টু θ1 - θ2/L। মনে রাখা খুবই সহজ, যেগুলোর জন্য তাপ পরিবহনের হার বাড়ে সেগুলো লবে থাকবে, আর যার জন্য তাপ পরিবহনের হার কমে সেগুলো হরে থাকবে। এখানে এল এর জন্য এল যত বড় হবে তত এটা কমে যাবে, এই কারণে এটা নিচে থাকলো। এর এই যে কেটা, এই কে হলো সমানুপাতিক ধ্রুবক। তবে এই কে এর মান বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। লোহার ক্ষেত্রে এর মান একরকম হবে, তামার ক্ষেত্রে একরকম হবে, রূপার ক্ষেত্রে একরকম হবে, হীরকের ক্ষেত্রে আর একরকম হবে, কাঁচের ক্ষেত্রেও হবে। সুপরিবাহী হোক আর কুপরিবাহী হোক, সকলের ক্ষেত্রে কে এর মান বেশি হবে। এবার বলো তো কে এর মান সুপরিবাহীর ক্ষেত্রে বেশি হবে না কুপরিবাহীর ক্ষেত্রে বেশি হবে? নিশ্চয়ই তোমরা পারবে যে দেখো তাপ পরিবহনের হার বেশি হবে কে এর মান বেশি হলে, তার মানে কেটা যত সুপরিবাহী হবে কিউ বাই টি এর মান তত বেশি হবে, কেটা যত বেশি হবে কিউ বাই টি এর মান তত বেশি হবে, অর্থাৎ সুপরিবাহীর ক্ষেত্রে কে এর মান বেশি হয়। এই কারণে এই কেটাই হলো তাপ পরিবহন ক্ষমতার একটা বিশেষ একটা রাশি। তাপ পরিবহন কোনটার মধ্য দিয়ে বেশি হবে, কোন ধাতুর পরিবহন ক্ষমতা কত, সেটা জানার জন্য ওই ধাতুর কে জানলেই হবে। তাহলে কে হলো এমন একটা রাশি, যেই রাশিটা দিয়ে একটা পরিবাহী কতটা ভালো পরিবাহী সেটা বুঝতে পারা যায়। এই কে সমানুপাতিক ধ্রুবকটাকেই বলা হয় পরিবাহিতাঙ্ক। হিট কন্ডাক্টিভিটি। সংক্ষেপে অনেক সময় পরিবাহিতা, তাপ পরিবাহিতাও বলা হয়। তাপ পরিবাহিতা, এই তাপ পরিবাহিতা কথাটা তড়িতের ক্ষেত্রে কিন্তু অন্যরকম বোঝায়। তাপের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক যা, তাপ পরিবাহিতা তা, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। কে হলো তাপ পরিবাহিতাঙ্ক।
কিউ কি? তাপ, সময়, এটা হলো এরিয়া, এটা হলো উষ্ণতা, আর এটা হলো দৈর্ঘ্য। এবারে কে এর যদি আমি একক মাত্রা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কেটাকে এরকম করে লিখতে হবে, এই দিকে তুমি কে রাখো, বাকিগুলোকে এদিকে আনো, এই নিচে আছে উপরে চলে আসবে, এরা উপরে আছে আর নিচে চলে আসবে, θ1 মাইনাস θ2, আর এখানে টিটা নিচে, এখানে এই যে টিটা ছিল নিচে ছিল, নিচে আছে, কেটা এখানে আছে, এটা নিচে চলে গেল, এটা। তাহলে এখানে কে সমান কে এর একক আমি লিখতে পারবো কি? কে এর একক কিউ এর একক, কিউ এর একক কি? কিউ হলো এক প্রকার শক্তি, শক্তির একক আর কার্যের একক এক, তাহলে এখানে কিউ এর একক হবে জুল। আর লেন্থ, এটা হচ্ছে এই দূরত্বটা, এখান থেকে এইখানে দূরত্ব আমি কি বলবো? মিটার, সেন্টিমিটার এইসব বলবো। আমি জুল লিখেছি কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে, তাহলে অবশ্যই এটা মিটার লিখতে হবে। টি, টিটা সব জায়গায় সেকেন্ড, এ বর্গমিটার, মিটার স্কোয়ার, θ1 মাইনাস θ2 উষ্ণতা, উষ্ণতার একক কি? এখানে এসআই পদ্ধতিতে কেলভিন। তাহলে জুল পার সেকেন্ড, মিটার মিটার কেটে যাবে, একটা মিটার থাকবে, তাহলে জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই জুল পার সেকেন্ডটা হলো ওয়াট। ক্ষমতা, ক্লাস 9-এ ক্ষমতা সমান কি পড়েছো? শক্তি বাই সময় বা কার্য বাই সময়। ক্ষমতার একক কি পড়েছো? ওয়াট। কার্য বাই সময় জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলেছি, তাহলে জুল পার সেকেন্ড সমান ওয়াট। ওকে, জুল পার সেকেন্ড ওয়াট, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাপ পরিবাহিতাঙ্কের একক হলো জুল পার মিটার পার কেলভিন, জুল মিটার ইনভার্স সরি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন। এই জুল পার সেকেন্ডটাকে আমরা ওয়াট বলেছি, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস পদ্ধতিতে যদি বলে, সিজিএস পদ্ধতিতে এই কৃতকার্যটাকে কিন্তু এখানে আমি আর্ক বলবো না। কেন না? আমি এখানে তাপের কথা বলছি, তাপের ক্ষেত্রে ক্যালোরি বলা হয়। তাহলে এখানে কিউটা হবে ক্যালোরি, এলটা হবে সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, এটা হবে সেকেন্ড সব জায়গায়, এরিয়াটা সেন্টিমিটার স্কোয়ার, আর থিটা ডিগ্রি সেলসিয়াস। বলে ফেলো কে এর ইউনিট কি হবে? ক্যালোরি সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 1 বাই ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি, সেকেন্ড কোথায় গেল? সেকেন্ড এখানে, সেকেন্ড সেকেন্ড, ক্যালোরি পার সেকেন্ড, ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস। কে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক একক এসআই একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, সিজিএস একক ক্যালোরি পার সেকেন্ড সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই হলো পরিবাহিতাঙ্কের একক। এবারে আমরা মাত্রা নির্ণয় করব। মাত্রা নির্ণয় করতে গেলেও আমাদের এখানে এদের মাত্রাগুলো বের করতে হবে, বসাতে হবে। কে এর মাত্রা হবে এই কিউ এর মাত্রা, কিউ এর মাত্রা কি? কিউ হলো শক্তি, শক্তি মানে কার্য, কার্য মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ক্লাস 9-এ এটা পেয়েছো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এল, এটা হলো দূরত্ব এল, আর এখানে টি সময়, সময় হলো টি, এরিয়া এল স্কোয়ার, θ1 মাইনাস θ2 এটা হলো তাপমাত্রা, তাপমাত্রা একটা মৌলিক রাশি, এর আলাদা একটা মাত্রা থাকে, কখনো কেউ থিটা দিয়ে লেখে, কখনো কে দিয়ে লেখে, তোমরা কে দিয়ে লিখতে পারো, যেহেতু তোমাদের বইতে কে আছে কে দিয়ে লিখতে পারো। অর্থাৎ এখানে এল স্কোয়ার চলে গেল, এম একটা এল থাকবে, এল টি টু দি পাওয়ার -3 হবে, কে টু দি পাওয়ার -1 হবে, এম এল টি টু দি পাওয়ার -3 কেন? এর নিচে একটা টি আছে, উপরে -2, উপরে চলে গেলে টি টু দি পাওয়ার -1, -2 -1 -3 কে টু দি পাওয়ার -1। তাহলে মাত্রা হলো, মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখতে হয়, এম এল টি টু দি পাওয়ার -3 কে টু দি পাওয়ার -1। এই হলো
তাপ পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহিতাঙ্ক, তার একক এবং তার মাত্রা। এবারে ধরা যাক রূপার তাপ পরিবাহিতাঙ্ক। রূপা তাপ পরিবাহিতাঙ্ক রূপার তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 414 এসআই। কিছুটি তোমাকে বলেন, তাহলে তোমাকে কি করতে হবে? এসআই একক বসিয়ে নিতে হবে। এসআই একক তুমি জানো, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, বা এই ওয়াটটাকে ভেঙে লিখতে পারো জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এবারে বলবে রূপার তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কি বোঝো? এবারে তোমাকে আবার এইখানে ফিরে আসতে হবে। এই এলটাকে 1 মিটার করে দাও, এই এরিয়াটাকে 1 বর্গ মিটার করে দাও, আর এই উষ্ণতার পার্থক্যটাকে θ1 - θ2 কে 1 ডিগ্রি সেলসিয়াস করে দাও বা 1 কেলভিন করে দাও। তাহলে তুমি এখানে যেটা পেয়েছিলে Q/T সমান a কে θ1 - θ2 বাই L। এটা 1, এখানে 1 বসাও, এটা 1, এখানে 1 বসাও, এটা 1, এখানে 1 বসাও। আর 1 সেকেন্ডে যদি তুমি কতটা তাপ যাচ্ছে দেখো, এটাও 1 বসাতে পারো। সেক্ষেত্রে Q = K হয়ে যাবে। সেখান থেকে তুমি K এর সংজ্ঞাটা পেয়ে যাবে। K এর সংজ্ঞা তাহলে কি লিখবে? যে একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয় এবং সেই পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তবে ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ যায় তাকে বলবো ওই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক। লিখে ফেলা যায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বলে। এটা লিখে ফেলতে হবে। এবারে আমি রূপার তাপ পরিবাহিতাঙ্ক এইটা দেওয়া আছে, এটা বলতে কি বোঝো আমি প্রশ্ন পেলাম, তাহলে কি আমি পারবো না? অবশ্যই পারবো, কারণ আমার সংজ্ঞাটা জানা আছে। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ। এককের জায়গায় আমি কি লিখবো? এখানে 1 মিটার। 1 মিটার। একক প্রস্থচ্ছেদের জায়গায় আমি কি লিখবো? 1 বর্গ মিটার। 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী দণ্ডের বদলে কি লিখতে হবে? এখানে রূপার দণ্ডের পরিবাহীর বদলে এখানে কি লিখতে হবে? রূপার দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি। এখানে কি হবে? কেলভিন। তাহলে এখানে 1 কেলভিন লিখতে হবে। এখানে কেলভিন দেওয়া আছে, এখানে লিখবো 1 কেলভিন হলে প্রতি সেকেন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে তাপের জায়গায় কত তাপ বলবো? কত তাপ? যে তাপের জায়গায় এত তাপ 414 জুল পরিমাণ তাপ প্রবাহিত হয়। আর এই অংশটা লিখতে হবে না। দেখো এখানে লেখা আছে 414 জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন, অর্থাৎ
এটা যদি রূপার হয়, একটা রূপার দণ্ড যদি আমি নিই, তার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গ মিটার হয় এবং উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে বা 1 কেলভিন, 1 কেলভিন যা 1 ডিগ্রি সেলসিয়াস তাপ, কিন্তু এখানে 1 কেলভিন বলতে হবে যেহেতু এসআই পদ্ধতিতে দেওয়া আছে। এদের উষ্ণতা, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 কেলভিন হয়, তবে এদিক দিয়ে কত তাপ যাচ্ছে, সেকেন্ডে কত তাপ যাচ্ছে, সেটাই হচ্ছে এইটা 414 জুল। 1 মিটার দীর্ঘ এবং 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি রূপার দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে প্রতি সেকেন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে 414 জুল পরিমাণ তাপ পরিবাহিত হয়। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম, তোমরা পজ করে এটা লিখে নিতে পারো, তুলে নেবে। এখন এই দণ্ডটাকে যদি আমি এইরকম ভাবতাম, তোমরা প্রত্যেকে ঘনক জানো, ঘনকের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য সমান হয়। এইটা হচ্ছে ঘনকের একটা পৃষ্ঠ, আর এইটা ঘনকের একটা পৃষ্ঠ যদি হয়, এখানে উষ্ণতা যদি θ1 হয়, এখানে যদি θ2 হয়, এবং এটা যদি 1 মিটার হয়, তাহলে এর এই তলটা কি হবে, 1 বর্গ মিটার হবে। কারণ দেখো প্রত্যেকটা বাহু তো সমান, তাহলে এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। এই কারণে আমরা এটাকে যদি একটু অন্যরকম করে লিখতাম, যে একক না লিখে 1 মিটার বাহু বিশিষ্ট রূপার তৈরি ঘনকের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন। ঘনকের দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে 414 প্রতি সেকেন্ডে এক তল থেকে অপর তলে 414 জুল তাপ পরিবাহিত হয়। তাহলে একই ব্যাপার লিখলাম, আর একটু সংক্ষিপ্ত করে নিলাম, যেখানে আর ক্ষেত্রফল দৈর্ঘ্য বলতে হলো না, কারণ 1 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনক যদি হয়, তাহলে এই বিপরীত তলের মধ্যে তাদের যে দূরত্ব হয় 1 মিটার, একটা তলের ক্ষেত্রফল হয় 1 বর্গ মিটার। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তাপ যাচ্ছে, তখন কি হয় বলো তো? এই তাপটা θ1 θ2 উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যায়। সেক্ষেত্রে এই যে তাপ পরিবহন হচ্ছে, তাপ পরিবহনের হার কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। তুমি বলো যে একই পদার্থের আমি আর একটা এইরকম দণ্ড নিয়েছি, এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার আর এর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কি সমান হবে? হবে না। কোনটার মধ্য দিয়ে বেশি হবে? এইটার মধ্য দিয়ে বেশি হবে। আবার একই প্রস্থচ্ছেদের আমি একটা বড় লেন্থের পরিবাহী নিয়েছি, সেক্ষেত্রে তাপ পরিবহনের হারটা কি সমান হবে? হবে না। কার মধ্য দিয়ে কম হবে? এইটার মধ্য দিয়ে কম হবে, এইটার মধ্য দিয়ে বেশি হবে, আর এটা আলাদা। এটার ক্ষেত্রে দৈর্ঘ্য একই ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম ছিল, এই জন্য এটার থেকে এটা কম হবে, এটার থেকে এটা কম হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে একই দৈর্ঘ্যের দুটো পরিবাহীর মধ্যে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা কম হবে, তাপ পরিবহনের হার কম হবে। আর এদিকে থেকে দেখতে গেলে একই প্রস্থচ্ছেদের দুটি পরিবাহী যার দৈর্ঘ্য বেশি,
এখানে দৈর্ঘ্য এল বেশি, তার মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কম হবে। অর্থাৎ প্রত্যেক পরিবাহী তাপ যেমন পরিবহন করছে তেমনি সে তাপ পরিবহনকে কিন্তু বাধাও দিতে পারে। প্রত্যেক পরিবাহী তাপ পরিবহন করার সাথে সাথে সে তাপ পরিবহনকে বাধা দেওয়ারও ক্ষমতা রাখে। সেই তাপ পরিবহনের বাধা দেওয়াকে বলা হয় তাপীয় রোধ। তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স। কোনো পরিবাহী তার মধ্য দিয়ে যখন তাপ পরিবাহিত হয় তখন সেই তাপ পরিবহনকে বাধা দান করে। পরিবাহীর এই ধর্মকে বলা হয় তাপীয় রোধ। কারেক্ট? তাহলে তাপীয় রোধ এইটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? পরিষ্কার আমরা বুঝতে পারছি এরিয়ার উপর ডিপেন্ড করে। পরিষ্কার আমরা বুঝতে পারছি এলের উপর ডিপেন্ড করে। আর তাপ পরিবহনের হার কে এর সঙ্গে সমানুপাতিক। যে ধাতুর কে বেশি তার তাপ পরিবহন ক্ষমতা বেশি, তাহলে কে এর উপর ডিপেন্ড করে। এটা তাপীয় রোধ বলছি, কিন্তু তাপ পরিবহনের ঠিক উল্টোটা। এবারে দেখে নেওয়া যাক তাহলে কোনটার উপর কিভাবে ডিপেন্ড করবে। তাপীয় রোধ যদি আর এইচ লিখি, এইচ ফর হিট, আর এইচ যদি লিখি, আর এইচটা এর বেশি না এর বেশি? এটার কম। তাহলে তাপীয় রোধ এখানে তাপ পরিবহন ক্ষমতা কম, তাহলে আর এইচ এখানে বেশি হবে, এখানে আর এইচ কম হবে, আর এর থেকে এর আর এইচ বেশি হবে। এর থেকে এর আর এইচ বেশি কেন? এরিয়াটা কম হলে। অতএব আর এইচ ডিপেন্ড করছে এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে। এখানে আর এইচ এর থেকে এর আর এইচ বেশি কেন? এল বেশি বলে। অর্থাৎ আর এইচ ডিপেন্ড করছে লেন্থের উপর, এবং লেন্থ বেশি হলে আর এইচ বেশি হয়। আর একটা জিনিস কি না, এই কে যত কম হবে, পরিবাহিতাঙ্ক যত কম হবে তাপীয় রোধ তত বেশি হবে। এইগুলো মিলিয়ে হয় তাপীয় রোধ। তাপীয় রোধ হলো এইটা, এগুলোকে সব গুণ করে দাও L/A কে, এইটা হলো তাপীয় রোধ। তাপীয় রোধকে ডিফাইন করবে কি করে? তো ম্যাথমেটিক্যাল ফর্মুলা হয়ে গেল। তাপীয় রোধকে ডিফাইন করবে কি করে দেখো। আমরা আবার যদি শুরু থেকে বলি, এখানে কিউ পরিমাণ তাপ টি সময় যাচ্ছে, তাপ পরিবহনের হার Q/T। এটা কিসের উপর ডিপেন্ড করছে? A K θ1 - θ2/L। এটা মুখস্থ করে রাখতে হবে। এখন এই তাপ পরিবহনের হার আর এইটা উষ্ণতার পার্থক্য যত বেশি হবে এটা তত বেশি হবে। এইটার সঙ্গে এইটা সমানুপাতিক একটা সম্পর্ক রয়েছে, θ1/θ2। আর এটাকে পুরোটাকে নিচে নিয়ে চলে যাও, এইটাকে এইখানে নিয়ে আসলে, আর এটাকে এই দিকে নিয়ে আসলে, AK/L। এই AK/L-টাই হলো RH। অর্থাৎ আমি RH লিখতে পারবো θ1 - θ2/Q/T। তাপীয় রোধের ডেফিনেশন কিন্তু তুমি পেয়ে গেলে। তাপীয় রোধের ডেফিনেশন কি হলো না, দুটো পরিবাহীর মধ্যে, একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্য, একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যে হারে তাপ যাচ্ছে তার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর তাপীয় রোধ। তাপীয় রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এইগুলোর উপর নির্ভর করে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর পরিবাহিতাঙ্ক, পরিবাহীর দৈর্ঘ্য। অর্থাৎ এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, L/AK। এখানে দেখো L/AK লেখা ছিল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো RH সমান L/AK সমান θ1 - θ2/Q/T। প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, প্রবাহিত বলবে না, এখানে পরিবহনের ঘটনা ঘটছে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে Q/T। উষ্ণতার যে পার্থক্য সেটা θ1 - θ2। এখান থেকে আমরা তাপীয় রোধের সংজ্ঞা লিখতে পারবো, তোমরা লিখে ফেলবে।
পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য ও ওই পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, দেখো কিউ বাই টি, তাপ পরিবহন বললে হবে না, কিউ বাই টি, তাপ পরিবহনের হার, পরিবহনের হারের অনুপাতকে বলে তাপীয় রোধ। তাপীয় রোধের একক তাহলে কি হবে? θ1 - θ2, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাপীয় রোধের একক কেলভিন বাই তাপ পরিবহনের হার, এটা হচ্ছে ওয়াট, কেলভিন পার ওয়াট, কেলভিন পার ওয়াট। এছাড়াও অন্যভাবে লিখতে পারো, তাপ পরিবাহিতাঙ্কের এগুলো বসিয়ে তুমি লিখতে পারো, ক্যালোরি দিয়েও লিখতে পারো। ক্যালোরি দিয়ে লিখলে কি হবে? এটা ডিগ্রি সেলসিয়াস লিখবে, ডিগ্রি সেলসিয়াস, আর নিচে হবে ক্যালোরি ইনভার্স, ক্যালোরি পার সেকেন্ড, আবার এই সেকেন্ডটা উপরে চলে আসবে, ক্যালোরি টু সেকেন্ড, ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি ইনভার্স ইন্টু সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে হলে এটা বসবে। এটা হলো তাপীয় রোধ। তাপ পরিবহনের সঙ্গে তড়িৎ পরিবহনের কিন্তু সম্পর্ক রয়েছে। তোমরা তড়িৎ পরিবহনের ব্যাপারটা এখনো হয়নি তোমাদের, সামনের যে চ্যাপ্টার আছে সেখানে তড়িৎ পরিবহন, প্রবাহী তড়িতে তড়িৎ পরিবহনের ঘটনা বলা হবে। সেক্ষেত্রে তড়িৎ পরিবহনের কারণ হলো বিভবের পার্থক্য। এখানে তাপ পরিবহনের কারণ কি ছিল? উষ্ণতার পার্থক্য। তাপ পরিবহনের ক্ষেত্রে যেটা উষ্ণতার পার্থক্য, সেটা হলো তড়িৎ পরিবহনের ক্ষেত্রে বিভবের পার্থক্য। অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ পরিবাহিত হয়, আর উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবাহিত হয়। তড়িৎ পরিবহনেও কিন্তু এই বিষয়গুলোর মূল্য রয়েছে। পরিবাহী ক্ষেত্রফল, পরিবাহী লেন্থ, দৈর্ঘ্য, এইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে। তাপের ক্ষেত্রেও আমরা দেখেছি এগুলোর উপর ডিপেন্ড করছে তাপ পরিবহনের হার, আর এখানে তড়িৎ পরিবহনের হার। তড়িৎ পরিবহনের হারকে আমরা আই বলি। আই সমান হচ্ছে প্রবাহ মাত্রা কিউ বাই টি। এখানে কিউটা হচ্ছে আধান, আর এখানে আমরা তাপ পরিবহনের হারটাকে কিউ বাই টি দিয়ে লিখেছি। এই কিউটা হচ্ছে এখানে তাপ, আর এখানে হচ্ছে আধান। তড়িতের ক্ষেত্রে যেটা আধান, আধানের প্রবাহের হার, তড়িতের ক্ষেত্রে আধানের প্রবাহের হার, আর তাপের ক্ষেত্রে তাপ প্রবাহের হার। তাপের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য, তড়িতের ক্ষেত্রে বিভবের পার্থক্য। তড়িতের ক্ষেত্রে যেটা আধান, তাপের ক্ষেত্রে সেটা তাপ। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের আরও একটা সম্পর্ক রয়েছে, যে এইটার সঙ্গে এটা সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? তাদের অনুপাত ধ্রুবক হবে, v1 - v2 বাই আই সমান ধ্রুবক। এই ধ্রুবকটা এখানে হয় θ1 - θ2 বাই আই, আই মানে কিউ বাই টি, এখানেও আই মানে কিউ বাই টি, এটাও ধ্রুবক। এটাকে বলা হচ্ছে তাপীয় রোধ, এক্ষুনি জানলাম। এটাও তড়িতের রোধ বা শুধু রোধ বলা হয়, যেহেতু এই তড়িৎ রোধটা আগে থেকে চালু ছিল, এই জন্য এটাকে শুধু রোধ বলা হচ্ছে। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে তড়িতের রোধ বোঝায়। বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় তড়িতের রোধ। তাপের ক্ষেত্রেও তাই, এখানে বিভব প্রভেদের জায়গায় উষ্ণতার পার্থক্য বলতে হবে। সেখানে বিভবের পার্থক্য, এখানে উষ্ণতার পার্থক্য। সেখানে আধানের পরিবহনের হার বা প্রবাহ মাত্রা, আর এখানে তাপ পরিবহনের হার। এই সিমিলারিটিগুলো আছে, অর্থাৎ আমরা দেখতে পেলাম তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে ভীষণ ভীষণ সাদৃশ্য রয়েছে। তাপ যেমন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে পরিবাহিত হয়, তড়িৎও তেমনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ পরিবাহিত হয়। সুপরিবাহীর জন্য এর রেজিস্ট্যান্স কম হয়, তাপের ক্ষেত্রেও তাই, সুপরিবাহীর জন্য রেজিস্ট্যান্স কম হয়। এরকম এদের মধ্যে সাদৃশ্য রয়েছে। এবারে আমরা এই অধ্যায়ের শেষ অংশ আলোচনা করব। সেটা হলো এই তাপ পরিবহন যখন হচ্ছে, তখন এই যে পরিবাহীটা, এই পরিবাহীটার কি অবস্থা হয়। দেখো, পরিবাহীটা যখন
দেখো, ধরো এই সময় আজকের এখন বায়ুর তাপমাত্রা 25°C, তাহলে এই পরিবাহীটার সব অংশে কিন্তু উষ্ণতা 25, এখানে 25°C, এখানে 25°C, এখানে 25°C। এবারে আমি এই দণ্ডটাকে কি করলাম, একটা উনুনের কাছে নিয়ে গিয়ে ধরলাম, উনুনের কাছে নিয়ে গিয়ে ধরলাম। আস্তে আস্তে কি হবে, এ প্রথমে নিজে তাপটা গ্রহণ করবে, গ্রহণ করে এর টেম্পারেচার ধরা যাক হয়ে গেল 200°C। কিন্তু এর পাশেরটা কিন্তু এতটা হবে না, এ তাপ গ্রহণ করে আস্তে আস্তে একে দিচ্ছে, এর দেখা যাবে 198°C, তার পাশেরটা দেখা যাবে 190°C, তার পাশে দেখা যাবে 175°C, তার পাশে দেখা যাবে 150°C, তারপরে দেখা যাবে 130°C, সরি 120°C, তারপরে লেয়ারে দেখা যাবে 100°C, আর 85°C, তারপরে দেখা যাবে আরও কম 30°C, এরকম করে 40°C, তারপরে 35°C, 30°C, এই করে 25°C। এইখান থেকে আস্তে 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 তাপটা আসছে, কি এখান থেকে এদিক দিয়ে তাপটা যাচ্ছে পরিবহন করতে, এবং উষ্ণতাটাও সাথে সাথে বস্তুর বাড়ছে। এই যে পদার্থটা এ নিজেও তাপ গ্রহণ করছে। আমরা জানি তাপ গ্রহণ বা বর্জন করলে, তাপ গ্রহণ বা বর্জন এর সূত্রটা কি, H সমান mst। ক্লাস 8 আমরা পেয়েছি। m হলো বস্তুর ভর, s হলো আপেক্ষিক তাপ, t হলো উষ্ণতা বৃদ্ধি। এর উষ্ণতাটা কত বৃদ্ধি পেল, এর ছিল 25 হলো 190। এর উষ্ণতা কত বৃদ্ধি পেল, ছিল 25 হলো 120। এর উষ্ণতা কত বৃদ্ধি পেল, ছিল 25 হলো 40। প্রত্যেকটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে এর আপেক্ষিক তাপ রয়েছে, এই পদার্থটা, এটা লোহা হোক, তামা হোক, রূপা হোক, যাই হোক না কেন, এর আপেক্ষিক তাপ রয়েছে। তার জন্য এখানে এস এবং এর কিছুটা ভর রয়েছে। এইগুলো কি করছে, তাপ কিছুটা নিয়ে নিচ্ছে। ব্যাপারটা এরকমই যে আমাকে দিয়েছে একটা জিনিস নিয়ে যেতে, কেউ আমাকে বললো তুই এখান থেকে নিয়ে যা 10টা মিষ্টি। আমি কি করলাম, বলছে ঠিক আছে আমি নিয়ে যাব, কিন্তু আমাকে 2টো মিষ্টি দিতে হবে, বা আমি একটা মিষ্টি খাবো, আমার ভাই একটা মিষ্টি খাবে। তাহলে এখানে আমি যদি 10টা মিষ্টি নিই, এখানে 2টো মিষ্টি নিজে খেয়ে নিচ্ছি, আর 8টা মিষ্টি যাকে পাঠানো তাকে দিয়ে দিচ্ছি। ব্যাপারটা সেরকম, এখানে থেকে তাপ যখন যাচ্ছে তখন এ নিজেই কিছুটা তাপ নিয়ে নিচ্ছে, আর কিছুটা তাপ বিকিরণ পদ্ধতিতে বেরিয়ে যাচ্ছে। এই রকম অবস্থা কিন্তু প্রথমের দিকে চলতে থাকে। এবারে এর পরের বারেও কিছুক্ষণ পরে আবার আমাকে মিষ্টি নিয়ে যেতে পারলো, 10টা মিষ্টি। তখন কিন্তু আমি এখানে 10টা মিষ্টি নিয়ে আসবো, 2টো মিষ্টি খাবো না, 0টা মিষ্টি খাবো, কারণ আমার পেট ভরে গেছে, আমি খাবো কী করে। এখানেও তাই, তাপের ক্ষেত্রে এখানে কিন্তু এদের উষ্ণতা যখন একটা নির্দিষ্ট মানে পৌঁছে যাবে, এরা আর তাপ গ্রহণ করবে না, এদের পেট ভরে গেছে। এই পেট যতক্ষণ না ভরছে ততক্ষণ কিন্তু এরা তাপ গ্রহণ করতে থাকবে। এইটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম কি, যখন তাপ যাচ্ছে তখন কিছুটা করে তাপ প্রত্যেকটা অংশ গ্রহণ করছে। এইটা কতক্ষণ চলতে থাকবে না, এর একটা নির্দিষ্ট টেম্পারেচারে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। এই জন্য যতক্ষণ না পৌঁছচ্ছে তার আগে পর্যন্ত এটাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। স্থির পূর্ব অবস্থা, বিফোর ইকুইলিব্রিয়াম।
আর স্থির অবস্থায় যখন হয়ে যাবে আর সে তাপ নিজে গ্রহণ করবে না, যা তাপ পাচ্ছে সাইড পরেরটাই দিয়ে দিচ্ছে। এখানে এই যা তাপ গ্রহণ করছে পরেরটা, এখানে যদি Q1 তাপ গ্রহণ করে Q1 দিয়ে দিচ্ছে, এখানে যদি Q তাপ গ্রহণ করে এখানে Q তাপ দিয়ে দিচ্ছে, Q1 তাপ এখানে গ্রহণ করলে এখানে দিয়ে দিচ্ছে। প্রত্যেকে যখন দিয়ে দিবে তখন আমি সেটাকে বলবো স্থির অবস্থা। স্থির অবস্থা, স্টেডি স্টেট, স্টেডি স্টেট। তাপ পরিবহনের সময় এই দুটো অবস্থা থাকে। একটা হলো স্থির পূর্ব অবস্থা, যখন সে তাপ পরিবহনের সাথে সাথে নিজেও কিছুটা তাপ গ্রহণ করে, সেটা হলো স্থির পূর্ব অবস্থা। যখন শুধুমাত্র তাপটা সে পরিবাহিত করে, নিজে আর তাপ গ্রহণ করে না, তখন তাকে বলবো স্থির অবস্থা। এই সময়ে যে স্থির পূর্ব অবস্থায় যে তাপটা সে নিচ্ছে, সেই তাপটা নিচ্ছে, তার মান কি হয় mst। এখানে এমটা তো আমি ধরতে পারবো না, এমটা তো এটা আমি যদি পুরো ধাতু এই দণ্ডটার ভর বলি, পুরো দণ্ডটা কি তাপ গ্রহণ করেছে সেটা তো আমরা এই সূত্র থেকে পাবো না, কারণ বিভিন্ন স্থানে তার উষ্ণতা বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি প্রতি একক আয়তনে আমি নেব, এইখানে যদি আয়তন দিয়ে ভাগ করে যদি তাহলে H/V প্রতি একক আয়তনে যে তাপটা সে নিয়েছে সেই তাপটা হলো mst/v। m/v অর্থাৎ ভর বাই আয়তন সমান হচ্ছে ঘনত্ব ρst। এই ρs কে বলা হয় তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা। এখান থেকে এই ρs যার বেশি হবে, ρs যার বেশি হবে সে বেশি তাপটা গ্রহণ করবে, আর বাকিটা এদিকে ছেড়ে দেবে, এদিকে পাঠিয়ে দেবে, তাপটা গ্রহণ করে নেবে। যার ρs বেশি তার স্থির পূর্ব অবস্থায় কিন্তু এইদিকে তাপ দেওয়ার ক্ষমতা কম হবে। এই কারণে তাপ ব্যাপন বলে, তাপের ব্যাপন বলে একটা ঘটনা এইখান থেকে ধারণা করা যায়। তাপ ব্যাপনতা, থার্মাল ডিফিউসিভিটি, থার্মাল ডিফিউসিভিটি। তাপ ব্যাপনতাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ তাপ গ্রহণ করছে, কিছুটা ছেড়ে দিচ্ছে। স্থির পূর্ব অবস্থায় কিন্তু এই তাপ ব্যাপনতার কথাটা বিচার্য। স্থির অবস্থায় চলে গেলে তাপ ব্যাপনতাটা আর শুধুমাত্র কে এর উপর নির্ভর করবে, তার তাপটা কতটা এদিকে চলে যাবে সেটা কে এর উপর নির্ভর করবে, মানে তাপ পরিবাহিতার উপর নির্ভর করবে। কিন্তু স্থির পূর্ব অবস্থায়, স্থির অবস্থা আসার আগেই তাপ ব্যাপনতা, থার্মাল ডিফিউসিভিটি H সমান হবে K/ρ × S। কে হলো তাপ পরিবাহিতা, রো হলো পরিবাহীর উপাদানের ঘনত্ব, আর এস হলো পরিবাহীর উপাদানের আপেক্ষিক তাপ। তাপ ব্যাপনতার সংজ্ঞা কি হবে? কোনো পরিবাহীর পরিবাহিতাঙ্ক এবং আপেক্ষিক তাপগ্রাহিতার অনুপাতকে বা একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর তাপ ব্যাপনতা। তাপ ব্যাপনতা কখন প্রযোজ্য হয়? স্থির পূর্ব অবস্থায় তাপ ব্যাপনতা প্রযোজ্য হয়, কারণ স্থির পূর্ব অবস্থার পরবর্তীকালে এখান থেকে এদিকে কত তাপ যাবে সেটা ডিপেন্ড করে অনলি অন কে। ওকে, এই হলো ব্যাপার। তাপের সমস্ত ব্যাপার আমাদের ক্লাস টেনের চ্যাপ্টার 4 ফার্স্ট পার্টে পার্ট 1 ছিল কি? পার্ট 1 ছিল তাপের প্রসারণ, পার্ট 2 হলো কন্ডাক্টিভিটি, হিট কন্ডাক্টিভিটির উপরে যাবতীয় যা বলা হলো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং বইটা খুঁটিয়ে পড়বে আর নোট বানাবে। এই ভিডিও দেখে পজ করে নোট বানাবে। নোট বানানোর পরে তোমরা দেখবে সমস্ত প্রবলেম এখান থেকে পেরে যাচ্ছ। এরপরে আমি তড়িৎ নিয়ে আসবো, প্রবাহী তড়িৎ সম্পর্কে আলোচনা হবে। ধন্যবাদ।